শুধু তুমি এগিয়ে যাচ্ছ আর বাকি সবাই পিছিয়ে পড়ছে, মোদ্দা কথা এই তো। কেন, তুমি কি একাই বাজার পত্রিকা পড়ো যে পিছিয়ে পড়বে না? কিন্তু ললিতাকে ফিরিয়ে আনতে গেলে তো আমাকে এগিয়ে যেতে হবে স্যার, আর কেউ যাবে না। শোনো, এতগুলো টাকা। শান্তিনিকেতনের টিকিট কেটেছে ললিতা, ওকে খামোখা হাওড়ার টিকিট ধরাতে যাবে কেন? প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে থাকো যতক্ষণ না 365 আপ শান্তিনিকেতন এক্সপ্রেস রাত 12টা বেজে 1 মিনিটে 0 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যেও না লালি, প্লিজ কথা শোনো, এখনো সময় হয়নি। ললিতা, লালি শোনো। আরে ফালতু চিন্তা করিস না রাধু, গুপ্তবাবুরা কেউ কিচ্ছু টের পাবে না। এই পুরো ব্যাপারটাই তো হাইলি কনফিডেন্সিয়াল। কিন্তু ওনারা যদি মানে কোনোভাবে বুঝে ফেলেন? উফ, আরে বুঝবে কি করে? আমরা তো মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে ঘুরি। আসলে ওই আসলে ফাসলে কিচ্ছু না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর রাধু। তুই কোনো ক্রাইম করছিস না, তুই সিম্পলি দেশের প্রতি তোর কর্তব্য পালন করছিস। আমি এটা করতাম না প্রবীর, জাস্ট আমার বইয়ের চিকিৎসা, ছেলের মানে ছেলেদের। শোন, এর থেকে তুই যে টাকাটা পাবি না, দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ টু। এত বছরের সম্পর্ক। রাধু শোন, তুই আমার বন্ধু, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপারে লেট মি বি ভেরি ক্লিয়ার, তোর কিন্তু আর ব্যাক আউট করার অপশন নেই। সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। তুই যেদিন পর্দা সরিয়ে এই অফিসের ভেতরে ঢুকলি, সে তো আগেও এসেছি কতবার। ইয়েস, সেটা বন্ধু হিসেবে। এখন তুই আর জাস্ট কলেজ ফ্রেন্ড নোস। এখন শুধু চা অমলেট খাইয়ে তোকে ছেড়ে দেবো না। ইউ আর আ পার্ট অফ দিস হোল অপারেশন। আমি পারবো না প্রবীণ। আমি রাধু, কমিটমেন্ট শব্দটায় কটা টি থাকে বলতো? কটা? দুটো টি। তার মানে 2T, যেটা আমরা তোর চেপে ধরেছি। চন্দ্রবিন্দুটা তুই নিজেই বসিয়ে নিস। হ্যালো, চুপ করে আছেন কেন? কে বলছে? কাকু, আমি। চিনতে পারছেন? ফাইনালি, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আপনার প্রবীরকে মনে আছে? প্রবীর কর তো? হ্যাঁ। মানে যে প্রবীর নামের বানান PROBEER লিখতো, মনে থাকবে না? সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স। আয় যা করবি কর, সার্থক নামা বটে প্রবীর কর।
8 বছর পর আমার গলাটা এক চান্সে চিনে ফেললেন? 8 বছর? আমি তোমার গলা চিনি সে তো প্রায় 80 বছর ধরে। কি করে? আমার এক কাকু ছিলেন জানো, আমাদের বাড়িতে তার নিত্য যাতায়াত ছিল। আমি জ্ঞান হওয়া থেকেই দেখছি। শনিবার কাকু আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। কখনো লবণ জুস, কখনো তাল পাতার সেপাই, লাড্ডু, হাওয়ায় ঘোড়া কাঠি কাগজের পাখা, কড়া পাকের সন্দেশ। বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ি, কালী পুজোর সময় বাজি, আর দুর্গা পুজোর সময় একটা ফিনফিনে গেঞ্জি। প্রতি বছর যেটার মাপ বাড়তেই থাকতো। ভদ্রলোক কি আপনাদের আত্মীয় ছিলেন? না, আত্মীয় নন, তার চেয়েও বেশি। বুঝলাম না। তোমার বোঝার কথাও নয়। ওটা একটা অন্য যুগ ছিল। দেশ তখনও পরাধীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেছে। বাজারের অবস্থা খুব খারাপ। তার মধ্যে প্রায় দাঙ্গা হচ্ছে। লাখো লাখো মানুষ মারা পড়ছে, হয় খিদে, নয়তো বিধর্মীর কোপে, দায়ের কোপে। উনি তাহলে কর্মচারী ছিলেন। আমাদের ফ্যামিলির জমিদারি ও অন্যান্য ব্যবসার হিসেব রাখতেন হালখাতায়। পুরাতনী ভাষায় উনি ছিলেন আমাদের নায়েব। শ্রী রাধানাথ দত্ত। চেনো? আমার দাদু? না, আমার কাকু, আমার রাধা কাকু। তোমার আর ওর গলাটা অবিকল এক। সে তো হতেই পারে। মিলটা কিন্তু ওখানেই শেষ। হ্যাঁ, তুমি এখনো জেল খাটুনি। জেল না খাটলে ভালো মানুষ হওয়া যায় না। তুমি তোমার ওই প্রফেশনাল বীরের কথা কি যেন বলছিলে? প্রবীর আমার বন্ধু, মানে ছিল সাময়িক। বাবা, বন্ধু কি খাট বদল করা প্রেমিকা নাকি? আর হলেই বা, তাতে আমার কি? না না, আপনার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। তাতেই বা আমার কি? না মানে, আপনি কি জানতেন প্রবীরকে আমি চিনতাম? প্রথমে জানতাম না, পরে জেনেছিলাম। জানতেন, তারপরেও? It was too late. যেদিন ওরা আপনার বাড়িতে রেডটা করলো সেদিনই আমি বুঝেছিলাম এ বাড়িতে লুকোনোর জায়গা সব কোথায়। ওই প্রবীর জানলো কি করে? চিলেকোঠার ওপরের বাংকার, মাটির নিচে গোপন বেসমেন্ট, কোন থামের কোন দেওয়ালের ইটের ফাঁকে কি ঢোকানো আছে, মায়ের কোন লকারে কত গয়না তার হিসেব, কোন আলমারির ব্যাক প্যানেলে নোট লুকোনো, কোন তোষকের সেলাই ছিঁড়লে বেরোবে বন্ড, বিকাশপত্র। আমার বইয়ের ক্যান্সারের চিকিৎসা, মেডিকেল বিল কত উঠেছিল আপনি জানেন? বড় ছেলের রিহ্যাবের খরচ, বিলেতে পড়তে যাবার খরচা, বৌমা সহ পাউন্ডে, ছোট ছেলের আমেরিকা যাওয়ার। সে তো আমাকে বললেই হতো। আমি কি সাহায্য করতাম না তোমায়? কিন্তু এভাবে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার কি কোনো অর্থ ছিল? অর্থ ছাড়া। একটু বোঝার চেষ্টা করুন কাকু। বোঝা? হ্যাঁ, বোঝা। এই শব্দ
অর্থটা এখন আমার কাছে একটাই অর্থ বহন করে, ঋণের বোঝা। তুমি তোমার ঋণটা আমার কাঁধে চাপিয়ে নিজের ভিতটা পাকা করলে, একবার ভাবলে না কতটা বিশ্বাস, কতটা ভরসা, কতটা অন্ধ মঙ্গল চিন্তা কাজ করেছিল আমাদের এই বংশ পরম্পরাগত এই সম্পর্কে। আমার নিজের কোনো দাদা ছিল না, তোমার দাদাকে আমি আপন দাদাই ভাবতাম, বড়দা বলতাম। আর সেই সূত্রে তুমি আমার নিজের ছেলেদের আমি জানি কাকু। জানো হয়তো, কিন্তু সম্মুখ করো কি? জানা এক কথা, মানা আর এক। আসলে প্রবীর আমাকে এমন লোভ দেখালো, অ্যাডিশনাল ট্যাক্সের 5% রিওয়ার্ড, 50 লাখ। বুঝতে পারছেন? সব দেনা মিটিয়ে পার্মানেন্ট সিকিউরিটি। কোনো দিন পয়সা নিয়ে ভাবতে হবে না। আমি তো অত নির্লোভ ছিলাম। ঠিক, তোমার মতো মানুষের কাছে আজ থেকে 8 বছর আগে 50 লাখ কি নেহাত কম টাকা? আচ্ছা রাজু, তুমি তো সেই 70 দশকে অতিমাম রাজনীতি করতে, তাই না? সেই সব বিশ্বাস নিশ্চয়ই চাগাড় দিয়ে উঠেছিল তখন। সামন্ততন্ত্র নিপাত যাক। একদিকে চিরাচরিত সামন্ততন্ত্র, আর তার সঙ্গে তার বংশধর পুঁজিবাদ, ডেডলি কম্বিনেশন। আমার কাছে তোমার ইনকাম ট্যাক্স ইনফর্মার হয়ে যাওয়াটা যতটা বেইমানি, তোমার কাছে সেটা ততটাই আদর্শ। তুমি তোমার ওই 50 লক্ষের কতটা জনস্বার্থে ব্যয় করেছো শুনি? দেনার স্বাদ মিটিয়ে গরিবকে বিলিয়েছ কতটা? পার্টিকে দিয়েছিলে কিছু? আমি আর কোনোভাবেই পার্টির সঙ্গে যুক্ত নই। জানি রে বাবা, জানি। আমার থেকে সেটা আর বেশি কে জানে। সেই যেবার পুলিশে ধরেছিল তোমাকে থানা থেকে ছাড়ানোর ঘুষটা দিয়েছিল কে? আপনি? অবশ্য তোমার জানার কথা নয়। ওই অ্যামাউন্টটা বড়দার পক্ষে তখন দেওয়া সম্ভব ছিল না। আমিও এক মুহূর্ত হেজিটেট করিনি। সেই সময় তোমার মনে আছে কিনা জানি না, আমাদের বিজনেসের একটা সাংঘাতিক ক্রাইসিস যাচ্ছিল। প্রায় 1 বছর তোমার বাবাকে 1 পয়সা মাইনে দিতে পারিনি আমরা। উনি সেই সময় হোলসেল অর্ডার সাপ্লাই করে, টিউশনি করে, ঘটি বাটি বেচে সংসার চালিয়েছিলেন। কিন্তু আমাদের বাড়ির কোনো কাজ তার জন্য নেগলেক্টেড হয়নি। তোমরাও কিছু বুঝতে পারোনি। তোমার বাবা সূর্যদা ছিলেন ওই হিন্দি সিনেমায় যাদের বলে ইমানদার আদমি, আর তার ছেলে হয়ে তুমি। না, আমি তো সেই জন্যই ফোনটা করেছি কাকু। আসলে একটা প্রজেক্ট নিয়েছি। প্রজেক্ট? হ্যাঁ। সরাসরি পয়েন্টে আসি। আমার এই প্রজেক্টটা আসলে মানে আমি তিতিক্ষা চাই। তিতিক্ষা? তিতিক্ষা, ক্ষমা। ক্ষমা? রাজু, তুমি কি বুদ্ধদেব হয়ে গেছো নাকি? না, আমি সিপিএম এর কথা বলছি না, গৌতম বুদ্ধ অর্থে বলছি, বুদ্ধদেব। না কাকু, ওসব বুদ্ধ টুদ্ধ কিছু না। বিশ্বাস করুন, আমি সত্যি ক্ষমা চাই। কিন্তু ভুল
স্বীকার করছো কি? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছিলাম, স্বীকার করছি। না রাধু, তুমি ভুল করনি। কি বলছেন কি? যে ধন সম্পদ, সোনা দানা, টাকা কড়ি লুকিয়ে রাখতে হয়, যা সর্বসমক্ষে বার করা যায় না, তা আসলে চোরাই মালি। না, আমি অতিবাম রাজনীতি করি না, কিন্তু এটুকু বুঝি যে ওই ধন সঞ্চয়ে পাপের বীজ বোনা ছিল। ফসল যত বেড়েছে, ভরেছে পাপের গোলা। না, এটা কমল মিত্রের ডায়লগও নয় রাধেও, আমি বানিয়ে বলছি না। এটা বহু প্রজন্মের লুটতরাজের শাস্তি। সেটা আমি ফাইনালি বুঝতে পেরেছি, বুঝতে শিখেছি। তা না হলে আমার এক ছেলের কারাবাস, কারাগারেই মৃত্যু, আর এক ছেলের সুইসাইড, আমার স্ত্রীর পাগলামি, ভয়ঙ্কর মৃত্যু, এত সব আমায় দেখতে হলো কেন বলো তো? আচ্ছা রাধু, এ বাড়িতে দুর্গা পুজোয় কত ধুমধাম হতো মনে আছে? হ্যাঁ, মনে আছে। আপনি প্রত্যেকবার আমায় নতুন জামা কাপড় কিনে দিতেন, আমার ছেলেদেরও দিতেন। আমরা তো পুজোর সময় সপরিবারে মোটামুটি আপনার বাড়িতেই থাকতাম। পুজোর খরচের হিসেব রাখা তো বাবাই শিখিয়ে দিয়েছিলেন আমায়। আচ্ছা, সে বছর পুজোর সময় তুমি জানতে যে কালী পুজোর আগেই রেটটা হবে না? অথচ পুজোর দিনগুলোতে আমাদের কাউকে কিচ্ছু টের পেতে দাওনি। তুমি তো অভিনয় করলে পারতে। রেডের সময় আমি তোমাকে বলেছিলাম খোলা খাতাগুলোর ব্যাপারে আইটি ইনভেস্টিগেটরদের সঙ্গে ফুল কোঅপারেশন করবে। তুমি করেও ছিলে, কিন্তু পাশাপাশি আরো কত রকম কোঅপারেশনও যে করেছিলে। হ্যাঁ, আমি তোমাকে ব্লেম করছি না, যদিও রেডের এক সপ্তাহের মধ্যেই আমি সব বুঝে গিয়েছিলাম। রাধেও, দেশ তোমাকে সম্মান দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। দেশ তোমার কাছে কৃতজ্ঞ। তুমি তার কৃতি সন্তান। অমিতাভ, বর্দা, ও হ্যাঁ, তুমি তো ওকে বড়দাই বলতে। খুব আপনার ছিল তো। ও কিন্তু আমায় বলেছিল যে আমি নাকি তোমাকে সন্দেহ করে অন্যায় করছি, তুমি নাকি এটা করতেই পারো না। কিন্তু যেদিন আমরা অকাট্য প্রমাণ পেলাম। প্রমাণ কে দিল? তোমার পরম বান্ধব প্রবীর। ইংরেজিতে বয় দীর্ঘই র লিখলে BER বিয়ার হয়, জানো তো? আমাদের লাস্ট নেগোসিয়েশন অ্যাটেম্পটা করা হয়েছিল ধর্মতলায়, সাকিবারের মদের টেবিলে। শুনুন গুপ্তবাবু, ঘরের শত্রু বিভীষণ কথাটা শুনেছেন? আমরা বিয়ার খেতে খেতে শেষ চেষ্টা করছিলাম ডিজাস্টারটা অ্যাভয়েড করার। এর বেশি আপনাকে কিছু বলা বোধহয় আমার উচিত হবে না, ব্যাপারটা আনএথিক্যাল হয়ে যাবে। আপনি এর যা মানে করার করুন, বুঝে নিন কে ঘরের শত্রু আর কে ঘরের মিত্র। কিন্তু সেটা জেনেও আপনি... শোনো রাধু, আমার হাত অনেক লম্বা। এখনো কলকাতা শহরের অন্ধকার জগতে কাউকে একবার একটা ইশারা করে দিলেই হতো। এখনো হয়। অনেকে সেরকম উপদেশও দিয়েছিল, কিন্তু রাধু, তুমি যে আমার কাকুর নাতি, বড়দার ছেলে, আমার বড় ছেলের ছোট ভাই, আমি কি করে আমার রুচিতে বাঁধলো। তাই
আমাকে তোমার 5% পুরোটা দিয়েছিল তো, নাকি তার উপরও আবার আয়কর বসেছিল? তোমার ওই কি যেন বললে প্রজেক্টের নামটা? তিতিক্ষা। হ্যাঁ, ওসব তিতিক্ষা বিতিক্ষা কিছুই চাইতে টাইতে হবে না তোমাকে। হ্যাঁ, আমি এখন নাট মন্দিরে ইভিনিং ওয়াকে যাব। বাড়িটা তো আর মেনটেন করতে পারি না, চাকর বাকরও সব পালিয়েছে। আসবাবপত্র, ছবি, সোনার জিনিস, বাকি যেটুকু যা ছিল সব গেছে। এখন রাজু, এখন হল ঘরে হ্যালো বললে না 5 বার শুনতে পাই। তোমার তোমার কাকিমাও 3 বছর হলো কেটে পড়েছে। ভালোই হয়েছে, মরে বেঁচেছে। ও সেদিন দোতলার বারান্দা দিয়ে নাট মন্দিরের ওপরের ওই নেটের আস্তরণের ওপর দুটো কাঠবিড়ালি দেখতে পেয়ে রেলিংটা ধরে ঝুঁকে পড়েছিল। আমায় বলল, ওই দেখো চিতু, ওরা শূন্যে প্রেম করছে। আমি ওকে বললাম, ঝুঁকো না, পারুল ওদিকটা ভাঙ। ইটগুলো যেন ঠিক সেই মুহূর্তে সরে গিয়ে ওকে জায়গা করে দিল। ধরণী যেমন দ্বিধা হয়েছিল সীতার জন্য, আমি হুড়মুড় করে নিচে পৌঁছে দেখি ওর মাথা একেবারে গুঁড়িয়ে থেতলে গেছে, রক্তে ঢেকে গেছে মুখ, লালের মধ্যে শুধু চোখ দুটো খোলা, আকাশের দিকে তাকিয়ে তখনও কাঠবিড়ালি দুটোকে খুঁজছে। তো এখন আমি একা মানুষ, এবেলা ওবেলা ওই নাট মন্দিরেই হাঁটতে যাই। দেওয়ালে পুরো শ্যাওলা জমে গেছে। ওখানে সমর্থনহীন পদচারণ নিরাপদ নয়। একটা ওয়াকিং স্টিক ছড়ি এখনো আছে, অ্যাশউডের, হাতির দাঁতের হাতল। ওটা বিক্রি করিনি, ওটা নিয়েই হাঁটি। ওটা দিয়েই শ্যাওলাদের খোঁচাই, ওদের ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করি, ওয়াই মি? আমাকে বাঁচিয়ে রাখলেন কেন আপনারা? দেখো, আমি তো জলসা ঘরের ছবি বিশ্বাস নই যে ঘোড়া ছুটিয়ে সূর্যাস্তের দিগন্তে মিশে যাব। আমাকে আমার রক্তের হয়ে এই সাজা ভোগ করতেই হবে, তবেই নিষ্কৃতি। কাকু, আমি কি একদিন আপনার সঙ্গে দেখা করতে? না, মুখোশ পরে বেরোতে হবে তো। তাহলে অনেক কষ্টে তোমার মুখোশ খুলেছে, আবার তোমাকে মুখোশ মুখে দেখতে পারবো না, আমার সইবে না। জীবনের একটা হিসেব তো। হিসেব? আমাকে হিসেব দেখিও না রাজু। ভুলো না, আমার নাম চিত্ররঞ্জন গুপ্ত। মাঝখান থেকে রঞ্জনটা তুলে নিলে যে থাকে, তার হাতে একটা মস্ত হালখাতা। সবার পাপের হিসেব লেখা রয়েছে তাতে, তোমারটাও। কিন্তু চিত্রগুপ্তের নিজের পাপের হিসেব রেখেছেন যিনি, সেই তিনি যতদিন না সমন পাঠাচ্ছেন ততদিন তো চিত্রগুপ্তের মুক্তি নেই। তবে এটুকু বলতে পারি, তোমার কনফেশনটা আমি খাতায় নোট করে নিয়েছি। এবার ওয়েট করো, দেখো ওপর তলার বাবুরা সেটাকে কোনো ওয়েট দেন কিনা। না কাকু। রাধু, এবার আমায় যেতে হবে। আমার শ্যাওলারা সব
অপেক্ষা করে আছে। ওদেরও তো আর কেউ নেই কথা বলার।